হ্যালো এভরিওয়ান, মৌলের ধারণা ও রাসায়নিক গণনার যশোর বোর্ড 2026 সালের সৃজনশীল প্রশ্নের সলভ ক্লাসে তোমাদের স্বাগতম। তাহলে দেখো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। যশোর বোর্ড 2026 সালের খ নং কোশ্চেনে কি বলছে একটু লক্ষ্য করো, যে পটাশিয়াম 2n² সূত্রকে সমর্থন করে না কেন? কারণ পটাশিয়াম তার সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে প্রবেশ করে। আমরা এই ইলেকট্রন বিন্যাসটি একটু দেখি পটাশিয়ামের। দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d 0 4s1। এখন দেখো, এই যে ইলেকট্রনটি তা 3d স্বাভাবিকভাবে 3d অরবিটালে প্রবেশ করার কথা, কিন্তু সে 3d অরবিটালে প্রবেশ না করে 4s অরবিটালে প্রবেশ করলো। এখন দেখো ভাইয়া, এই 3d অরবিটালে দেখো 2n², অর্থাৎ যে কোনো শক্তি স্তরে বা অরবিটে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। দেখো 2 গুণন হচ্ছে 3 নম্বর শক্তি স্তরে 3 এর উপর হোল স্কোয়ার, 3 3 9 9 2 18, অর্থাৎ 3 নম্বর শক্তি স্তরে 18টি ইলেকট্রন থাকতে পারে। এখানে 18টি ইলেকট্রন পূরণ করে, যেমন দেখো এখানে 2 নম্বর শক্তি স্তরে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে, এখানে 8টা ইলেকট্রন পূরণ করে তারপরে সে 3 নম্বর শক্তি স্তরে গিয়েছে। তাহলে এখানে 3 নম্বর শক্তি স্তরের ইলেকট্রনটি 18টা ইলেকট্রন পূরণ না করে কেন সে আগেই 4s অরবিটালে গেল? কারণ একটাই, যে আহ্বায়ক নীতি অনুযায়ী আমরা জানি যে ইলেকট্রন সমূহ প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, পর্যায়ক্রমে আস্তে আস্তে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। এখন n+l এর মান যার কম, সেখানে তার শক্তির মান কম, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আর n+l এর মান যার বেশি, সেখানে শক্তির মান বেশি, সেখানে ইলেকট্রন একটু পরে প্রবেশ করবে। দেখো, আমরা যদি 3d আর 4s এর মধ্যে, এই 3d আর হচ্ছে 4s, দেখো 3d আর হচ্ছে 4s এর মধ্যে আমি যদি n+l এর মান করি, n+l মান, n এর মান হচ্ছে 3 আর d মানে কত spd, অর্থাৎ 0 1 2 2, অর্থাৎ n+l 3 যোগ 2 = 5। এবং 4s এর ক্ষেত্রে কত, 4 যোগ হচ্ছে s মানে কত, 0 অরবিটাল। তাহলে দেখো 4, তাহলে দেখো 4s অরবিটালে n+l এর মান কম হচ্ছে, তার মানে n+l এর শক্তি কম 4s অরবিটালে। 4s অরবিটালের শক্তি কম এবং 3d অরবিটালের শক্তি কি, একটু বেশি, তার মানে ইলেকট্রন আগে কি করবে, সেই জন্য ইলেকট্রন আগে 4s অরবিটালে প্রবেশ করছে, তারপরে 3d অরবিটালে প্রবেশ করছে। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের 2n² যে সূত্রটি আছে সেই সূত্রটি সমর্থন করছে না এই পটাশিয়াম। বুঝতে পেরেছো? আশা করি তোমরা সুন্দর মতো বুঝতে পেরেছো। তো এখন আমরা আসি হচ্ছে গ নং কোশ্চেনে। গ নং কোশ্চেনে দেখো, এরকম আমরা মুছে দেই। গ নং কোশ্চেনে কি বলেছে, যে এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। এখন এ পাত্রে কি দেওয়া আছে ভাইয়া? দেখো যে নাইট্রিক অ্যাসিড, এ পাত্রের দ্রবণের নাইট্রিক অ্যাসিড দেওয়া আছে এবং দ্রবের ভর দেওয়া আছে 25 গ্রাম, এবং এই দ্রবণের আয়তন হচ্ছে 250 মিলিলিটার। তাহলে দেখো, আমরা যেহেতু দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব, তাহলে দেওয়া আছে কি কি আমরা একটু লিখি। দেওয়া আছে যে এই দ্রবের ভর W = কত, 25 গ্রাম, 25 গ্রাম, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের জন্য। এবং পাত্রের আয়তন V = 250 মিলিলিটার। তারপরে নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর কত হয় ভাইয়া? আণবিক ভর M, আণবিক ভর দেখো HNO3, হাইড্রোজেন হচ্ছে 1 যোগ নাইট্রোজেন, নাইট্রোজেনের কত, নাইট্রোজেনের হচ্ছে 14 যোগ হচ্ছে অক্সিজেন 3 × 48, অর্থাৎ 48 যোগ 15 কত হয়, 48 যোগ 15 হয় হচ্ছে 63। আণবিক ভর কত আসে, 63। তাহলে এখন যেহেতু আমাদের দ্রবণের ঘনমাত্রা বের করতে বলছে, তার মানে S = হচ্ছে হট। আমরা একটা সূত্র জানি, W = হচ্ছে SmV ভাগ হচ্ছে 1000। এখন আমাদের তো এইটা বের করতে হবে, তার মানে আমরা কি করতে পারি, দেখো এই 1000কে আমরা ডাব্লুর সাথে কি হবে, এই পাশে এসে কি হবে, গুণ হবে, W গুণন 1000 ভাগ, দেখো আমরা যেহেতু এই এসটা বের করতাম, এমভিটা এই পাশে চলে আসবে, এই পাশে এসে কি ভাগ হয়ে যাবে, কারণ এটা এস এর সাথে গুণ আকারে আছে। এখন আমরা একটু মান বসাই, দ্রব্যের W = কত, 25 গুণন 1000 ভাগ এম কত, এম হচ্ছে 63, আণবিক ভর 63 গুণন আয়তন কত, আয়তন হচ্ছে 250। এই আয়তন কিন্তু মিলিলিটার এককেই করতে হবে, এখানে লিটার একক নেওয়া যাবে না। এস, তাহলে দেখো একটু ক্যালকুলেশন করো আমার সাথে, মান কত আসে, 25 গুণন 1000 ভাগ হচ্ছে 63 গুণন 250। দেখো 1.58, অর্থাৎ এস এর মান আসলো কত, 1.58 মোলার। এই দ্রবণের ঘনমাত্রা পেয়েছি, আমরা আশা করি সুন্দর মতো বুঝতে পেরেছো। তারপরে আমরা আসি ঘ নং কোশ্চেন।
এটুকু আমরা তুলে নাও বা স্ক্রিনশট দিয়ে রাখো। ঘ নং কোশ্চেনে কি বলেছে একটু দেখো, যে এ ও বি পাত্রের দ্রবণদ্বয় মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে বিশ্লেষণ করো। এখন এ পাত্রে আছে নাইট্রিক অ্যাসিড এবং বি পাত্রে আছে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। এই দুইটা পাত্রের দ্রবণ যখন আমরা মিশ্রিত করব, তখন এই যে মিশ্রণের ফলে যে উৎপন্ন যে আমাদের উৎপাদটা পাবো তার প্রকৃতিটা কিরকম হবে এটা আমাদের দেখতে হবে। উৎপাদটা যদি অম্লীয় হয় তাহলে অম্লীয় প্রকৃতির অর্থাৎ অ্যাসিডীয়, আর যদি উৎপাদটা ক্ষারীয় প্রকৃতির হয় তাহলে সেটা কি ক্ষারীয়। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা আগে নাইট্রিক অ্যাসিড এবং হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড এদের মোল সংখ্যা আমরা আগে বের করি। ঘ নাম্বার, নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে HNO3 এর মোল সংখ্যা আমরা বের করব। মোল সংখ্যা হচ্ছে দেখো NA যেহেতু 1 নম্বর পাত্রে। এখন নাইট্রিক অ্যাসিডের আমাদের কি কি ডাটা দেওয়া আছে দেখি, যে ডাব্লু দেওয়া আছে 25 গ্রাম, ডাব্লু ইকাল টু কত, ডাব্লু ইকাল টু হচ্ছে 25 গ্রাম। এবং দেখো আমাদের যেহেতু পরিমাণ দেওয়া আছে, তার মানে মোল সংখ্যা বের করার ক্ষেত্রে আমরা একটা সম্পর্ক জানি সূত্রে, ডাব্লু ইকাল টু এন ইকাল টু ডাব্লু ভাগ হচ্ছে এম। তার মানে এখন আমার আণবিক ভর লাগবে, আণবিক ভর কত, নাইট্রিক অ্যাসিড আণবিক ভর একটু আগে আমরা বের করলাম হচ্ছে 63। তাহলে দেখো এন ইকাল টু ডাব্লু ভাগ এম আমরা সূত্র জানি, তাহলে ডাব্লু কত, ডাব্লু হচ্ছে 25 ভাগ এম কত, আণবিক ভর হচ্ছে 63। তাহলে ক্যালকুলেশন করলে কত হয় একটু ক্যালকুলেশন করো আমার সাথে, 25 ভাগ 63, 25 ভাগ 63 অর্থাৎ 0.39, 0.39 মোল। তারপরে দেখো ক্যালসিয়াম হাইড্রক্সাইডের জন্য ক্যালসিয়াম হাইড্রক্সাইড ও H2 এর মোল সংখ্যা NB, যেহেতু বি পাত্রের জন্য NB ইকাল টু হচ্ছে, এখানে দেখো ডাটা কি কি দেওয়া আছে আমরা একটু আগে দেখি। ডাটা অনুযায়ী আমরা সূত্র বসাবো। এখানে ডাটা দেওয়া আছে এস দেওয়া আছে কত, 0.5 মোলার, 0.5 মোলার। তার মানে দেখো আমরা N ইকাল টু VS নামে একটা সূত্র আমরা জানি, N ইকাল টু কি VS। তাহলে আমরা যদি এখন আয়তনটা দেখি, আয়তন কত দেওয়া আছে, আয়তন দেওয়া আছে হচ্ছে 250 মিলিলিটার, অর্থাৎ দ্রবণের আয়তন কত, 250 মিলিলিটার। এখন ভাইয়া এই সূত্রে N ইকাল টু VS, এই সূত্রে হচ্ছে আমাদের আয়তনটা নিতে হচ্ছে লিটার এককে। তাহলে আমরা কি করব, 1000 দ্বারা ভাগ করবো। 1000 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের মান আসবে কত, 0.25 লিটার। মিলিলিটার ছিল, আমরা লিটার নিলাম। তাহলে দেখো N ইকাল টু হচ্ছে VS, ভি কত, 0.25 গুণন এস কত, এস হচ্ছে 0.5। তাহলে কত আসে দেখো, ক্যালকুলেশন করো 0.125 গুণন হচ্ছে 0.5, তাহলে 0.125 এত মোল। এখন আমরা দেখো দুইটা পাত্রকে আমরা কি করব, মিশ্রিত করব। দুইটা পাত্রকে মিশ্রিত করলে কি হচ্ছে, অর্থাৎ দুইটা পাত্রের যে দ্রবণ আছে সেই দ্রবণদ্বয়কে আমরা মিশ্রিত করব। তাহলে 1 এবং 2 নং পাত্রের দ্রবণদ্বয় মিশ্রিত করে পাই। দেখো এখানে হচ্ছে নাইট্রিক অ্যাসিড HNO3 যোগ হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এটুকু বিক্রিয়া করলে কি হচ্ছে, দেখো এখানে হাইড্রোজেন এবং হচ্ছে কি নাইট্রিক অ্যাসিড আছে, এখানে ক্যালসিয়াম এবং হাইড্রক্সাইড আছে। তাহলে ক্যালসিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম NO3 2। এখন নাইট্রেট দেখো এখানে কয়টা আছে ভাইয়া, এখানে নাইট্রেট আছে হচ্ছে 2টা, এখানে নাইট্রেট কয়টা, 1টা। তাহলে আমাদের কি করতে হবে, এখানে 2 দিয়ে দিতে হবে। তাহলে এখন দেখো হাইড্রোজেন কয়টা হলো, হাইড্রোজেন হলো হচ্ছে 2টা। তাহলে এখন আমরা এখানে কি উৎপন্ন হতে পারে, দেখো পানি যেহেতু উৎপন্ন হলো, তাহলে এখানে আমরা 2 দিয়ে দেব, 2 দিয়ে দিলাম। এখন দেখো আমরা লিখতে পারি যে 1 মোল ক্যালসিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে কত, 2 মোল নাইট্রিক অ্যাসিডের সাথে। এখন 1 মোল ক্যালসিয়াম হাইড্রক্সাইড, 1 মোল ক্যালসিয়াম হাইড্রক্সাইড
বিক্রিয়া করে 2 মোল কার সাথে? নাইট্রিক অ্যাসিডের সাথে, HNO3 এর সাথে। সুতরাং ক্যালসিয়াম হাইড্রক্সাইড এখানে কত মোল আমরা পেয়েছি? 0.125 মোল। তাহলে 0.125 মোল ক্যালসিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে, তাহলে কত আসে দেখো, 2 গুণন হচ্ছে 0.125 মোল নাইট্রিক অ্যাসিডের সাথে। তাহলে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত আসে দেখি আমরা। 2 গুণন হচ্ছে 0.125 মোল। দেখো ভাই, তার মানে আমাদের এই ক্যালসিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ আমাদের নাইট্রিক অ্যাসিড দরকার হয় ক্যালসিয়াম অক্সাইডকে প্রশমিত করতে। আমাদের নাইট্রিক অ্যাসিড দরকার হয় কতটুকু? নাইট্রিক অ্যাসিড দরকার হয় হচ্ছে 0.25 মোল। কিন্তু আমাদের পাত্রে কতটুকু নাইট্রিক অ্যাসিড আছে? পাত্রে নাইট্রিক অ্যাসিড আছে 0.39 মোল। তার মানে পরিমাণের চেয়ে পাত্রে বেশি আছে, তাহলে এখন দেখো, এখানে লিমিটিং বিক্রিয়ক কি হচ্ছে? এখানে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, কিন্তু পরিমাণে বেশি থাকতেছে কার? থাকছে হচ্ছে নাইট্রিক অ্যাসিডের 0.25 মোল, কারণ পাত্রে আছে 0.39 মোল। আর আমাদের মূলত লাগে কতটুকু? 0.25 মোল। তাহলে দেখো, এখন আমরা অবশিষ্ট লিখি, যে অবশিষ্ট নাইট্রিক অ্যাসিড HNO3 এর পরিমাণ কত? পরিমাণ হচ্ছে 0.39 মাইনাস হচ্ছে 0.25। ক্যালকুলেশন করলে কত আসে? 0.39 মাইনাস 0.25, ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 0.14 এত মোল, অর্থাৎ এত মোল অবশিষ্ট থাকে। তাহলে অবশিষ্ট যেটা থাকবে সেটাই তো দ্রবণের আমাদের প্রকৃতি হবে। নাইট্রিক অ্যাসিড যেহেতু আমাদের অবশিষ্ট ছিল, তার মানে এটার প্রকৃতি কীরকম হবে? এটার প্রকৃতি হবে হচ্ছে অম্লীয় বা কি অ্যাসিডীয়। বুঝতে পেরেছো? ওটা তো শেষ হয়ে যায়, অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রক্সাইড তো শেষ হয়ে যায়, কিন্তু আমাদের থাকে কিংবা অবশিষ্ট থাকে, অর্থাৎ টোটাল বিক্রিয়া করার পর অবশিষ্ট থাকে হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তাহলে নাইট্রিক অ্যাসিডটা কি? একটা অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড যদি একটা অ্যাসিড, তাহলে আমাদের এই দ্রবণের প্রকৃতিটাও কি হবে? দ্রবণের প্রকৃতিও হবে হচ্ছে অ্যাসিডীয়। আশা করি সুন্দর মতো বুঝতে পেরেছো। তাহলে এখানে তোমরা লিখে দিবা কি, যে নিচে যে আমাদের প্রশ্ন যেহেতু বলছে যে A ও B পাত্রের দ্রবণ দ্বারা মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি হবে হচ্ছে অম্লীয় প্রকৃতির। ক্লিয়ার? আজকের মতো এতটুকুই থাকলো, এবং আমাদের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।